প্রিয় এলাকাবাসী, আগামীকাল 11ই জুলাই রোজ সোমবার সকাল 10 ঘটিকার সময় ঐতিহাসিক মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা উক্ত খেলায় আমন্ত্রিত। অন্তত তুই কাইলে খেলা সাথে যাবি? যাম। কালকে এদের ট্রাক ধরাইছে, এদের তুই আমরা দুজন বেগুনে আরো কয়েকজন মিলি আমরা উত্তরে যাম। আর তো প্রাইভেট আছে। প্রাইভেট থাকলে তুই প্রাইভেট হয়ে যাবি, বই রাখি স্কুলে। আচ্ছা। চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অর্ধশত স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মারা গেছে 6 জন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। At least 15 people died when a speeding train collided with a bus at a railway crossing in Camilla, Bangladesh on Saturday. মানিকগঞ্জের ঘিওরে বালিয়াঝুড়িতে সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান সম্পাদক ও সিইও সাংবাদিক মিশুক মুনির এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ 5 জন নিহত হয়েছেন। এভাবেই প্রতিদিন টেলিভিশনের পর্দায় অথবা পত্রিকার পাতায় ক্রমশ স্বাভাবিক হয়ে ওঠা অস্বাভাবিক সড়ক দুর্ঘটনার খবর চোখে পড়ে। আমরা অসহায়ের মতো মেনে নিই, চায়ে চুমুক দিতে দিতে, পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে এখনও যে বেঁচে আছি এই ভেবে নিজেদেরকে ভাগ্যবান মনে করতে থাকি। প্রতিদিন মরি, মরতে মরতে বাঁচি, কিন্তু যে কোনো দিন যে কোনো সময় সড়কের এই মৃত্যু ফাঁদ আমাদের প্রাণ কেড়ে নিতে পারে। যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারি, যে অবস্থা দেশে, তাই না? আজকে আপনারও কোনো ভরসা নেই, আমাদেরও কোনো ভরসা নেই। তো আজকে এই দুর্ঘটনার মুখে কেউ নিরাপদ না। ডেইলি 30-40 জন লোক মারা যাচ্ছে। এটা তো খুন হিসেবে বলা যায় যে এত মানুষ মারা যাচ্ছে। এইভাবে মানুষ মরতে থাকবে, এখনো তো আমাদের মানে জীবনে নিরাপত্তা আছে কিনা বুঝি না। মানুষ মারা যাচ্ছে, এটা কোনো ব্যাপারই না। আসলে বাংলাদেশের লাইফ ইজ চিপ। হ্যাঁ, লাইফ ইজ ভেরি চিপ। সরকারি হিসেবে বাংলাদেশে প্রতি বছর 4000টি সড়ক দুর্ঘটনা ঘটে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা প্রায় 20,000। সরকারি হিসেবে বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় প্রায় 3000 জন বা প্রতিদিন গড়ে 10 জন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর মারা যায় 20,000 জন বা প্রতিদিন গড়ে 50 জন। প্রতি বছর আহত বা পঙ্গুত্বের সংখ্যা লক্ষাধিক। এই পরিসংখ্যান কি আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট নয়? সড়কের এই মৃত্যুফাত থেকে কি আমাদের রেহাই নেই? প্রতিরোধের কি কোনো উপায় নেই? নিত্যদিনের এই আতঙ্কের জন্য দায়ী কে? অদক্ষ ড্রাইভারই দায়ী, এটার তো বলার অপেক্ষা রাখে না। অদক্ষ ড্রাইভারের কারণেই সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে অদক্ষ ড্রাইভার। অদক্ষ ড্রাইভার তো 1 নম্বর। মূলত দায়ী ড্রাইভাররাই, ড্রাইভারের অযোগ্যতা এবং অদক্ষতা। সমস্ত আক্রোশ মনে হচ্ছে ড্রাইভারের উপরে। কিন্তু আসলে যে মানুষটা কিভাবে মরলো, কেন মরলো, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, এই জিনিসটা তো মানুষ বুঝে না। আমাদের বাপ মা সন্তান আমাদেরও দিছে আল্লাহ পাক। আমরা চাই না একটা মানুষ খুন করতে, চাই না আমরা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতে, কেউই চায় না এটা। এককভাবে কাউকে দায়ী করা আমাদের যে সিচুয়েশন, এখানে খুব কঠিন। যারা ড্রাইভারকে একমাত্র দায়ী হিসেবে করেন, এইভাবে দায়ী করতে থাকলে বাংলাদেশে এই সড়ক দুর্ঘটনার কারণ কখনোই দূর হবে না। এখন দুর্ঘটনা ঘটার সাথে সাথে জনগণ মানে গাড়ির মানে যাত্রী পরে,
আগে রাস্তার পাশে লোকজন আইসা প্রথম ড্রাইভারের মাইর শুরু করে। রক্তের বিহাইন্ডে যদি থাকি তাহলে যে বেঁচে গেল যেই ড্রাইভারটা সেই কালপিট হয়ে যায়, হয়ে তাকে আমরা মেরে ফেলি। এই যে সামাজিক ক্রসফায়ার আমরা আরম্ভ করছি, তাতে করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা অ্যাচিভ করার চেষ্টা করছি কোনো দিন সম্ভব না। পৃথিবী দেখায় নাই পাত এটা না। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এমনভাবে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মানে বলছে ঘাতক, খুনি। সবার বেলায় একই কথা, ড্রাইভার তো ঘাতকই, তো ঘাতকরা নিয়োগ দিচ্ছে কেরা? আজকে পুরো ব্যবস্থাটাই ঘাতক হয়ে উঠেছে। ফলে এখানে ড্রাইভারকে ঘাতক বলে চিহ্নিত করে যে আজকে উদরপিণ্ডি উদরগারে চাপানো হচ্ছে, এটা একটা মানে আমি মনে করি যে সরাসরি এটা একটা শ্রেণীগত ব্যাপার। দোষ ড্রাইভারদের নাই, আমি এটা বলবো না। কিছু ড্রাইভার আছে নতুন নতুন মনে করেন গাড়ি চালায়, শরীরের রক্তের গরমে তারা মানে কি যে করে, হ্যাঁ তারা নিজেও বলতে পারবো না। লক্ষ লক্ষ ড্রাইভারের মাঝে 2-4টা ড্রাইভার খারাপ হইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। প্ল্যানিং অ্যান্ড ডিজাইনই থাকবে খুব হেলদি। এরপরে কোনো ড্রাইভার তার ঠেকা লাগছে নাকি? সে তো 24 ঘন্টা রাস্তায় থাকে, নিরাপত্তা দরকার তার। সে কেন অনিরাপদ হতে যাবে? হয় সিস্টেমটার জন্য। এখন মনে করেন কিছু ড্রাইভার আছে আমাদের কাঁচা, সেই ড্রাইভারগুলো ভালো প্রশিক্ষণ পায় নাই, আর মালিকরাও গাড়ি নামাচ্ছে ভালো একটা ড্রাইভার দেখে যে দিবে, সেরকম স্কোপ পাচ্ছে না, ড্রাইভার হলে গাড়ি ছেড়ে দিতেছে। আপনার যে পরিমাণ গাড়ি তার 3 ভাগের 1 ভাগ চালক, আপনি যাচাই বাছাই করবেন কোথা থেকে? সাধারণত মানুষ বুঝে নিতে পারে গাড়িগুলি কিন্তু চলছে, তাহলে অবৈধ কেউ চালাচ্ছে। মালিকরাও সেরকম কোনো ব্যবস্থা করেনি। যে আপনারা মালিক পক্ষরা কেন শুরু করছেন না? যে আপনারা ভালো ড্রাইভার পান না এটা বলে থাকেন, ড্রাইভার তৈরির জন্য আপনারা তো দায়িত্ব নিতে পারেন। যদি তাদেরকে ঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সড়কের সব রকম আইন কানুন তাদেরকে জানানো হয়, আমার মনে হয় না তারা আর অদক্ষ থাকবে। বিভিন্ন এলাকাতে তাদের ড্রাইভারদের একটা প্রশিক্ষণ একটা কেন্দ্র গড়ে তুলতে পারে। তো আমার প্রশ্নটা সেই জায়গায়, রাস্তা বানাচ্ছে সরকার, গাড়ির রেজিস্ট্রেশনও দিচ্ছে সরকার, ড্রাইভারের লাইসেন্সও দিচ্ছে সরকার, সরকারের কাছে সব তথ্য উপাত্ত আছে, কয়টা গাড়ি ঢুকছে, রেজিস্ট্রেশন হচ্ছে, আর কয়টা ড্রাইভার তার জন্য প্রস্তুত আছে। রেজিস্ট্রেশনকৃত ভেহিকেলের সংখ্যা হচ্ছে এই মুহূর্তে প্রায় 16 লাখ, এবং বিআরটিএ থেকে ইস্যু করা ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা 11.5 লাখের মতো। স্কুলগুলিকে, ইনস্টিটিউটগুলি, সরকারের মেশিনগুলি যেগুলি ড্রাইভার তৈরি করে, কেন আমি তাদেরকে অ্যাক্টিভেট করলাম না, যখন আমি জানি ড্রাইভারের ঘাটতি থাকবে? 2009 সালের আগে সারা দেশে মাত্র 24 জন ড্রাইভার ট্রেনার ছিল। আপনি না পারেন তাহলে ড্রাইভিং স্কুলগুলিকে আপনি অ্যাক্টিভেট করলেন না কেন? আগে তো আমাদের কোনো রেজিস্টার্ড ইনস্টিটিউট ছিল না, এই মানে 2009 সালের আগে কোনো রেজিস্টার্ড ছিল না। কিভাবে আমরা মানসম্মত তৈরি করতে পারি এই ইনস্টিটিউটগুলি দাঁড় করা? বর্তমানে সারা দেশে বিআরটিসির 17টি এবং বেসরকারি 54টি ড্রাইভিং ট্রেনিং স্কুল রয়েছে। বিআরটিএ নিজস্ব কোনো ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট নেই। বছরে এক ক্যালেন্ডার ইয়ারে আমরা কিন্তু 20,000 থেকে 25,000 প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে। ধরেন ম্যাক্সিমাম 10,000, ম্যাক্সিমাম 8 থেকে 10,000 আমরা পাই। প্রতি বছর 1.5 লক্ষ গাড়ি নামছে, 1.5 লক্ষ চালক দরকার। আরও কিছু কিছু ভালো ভালো প্রতিষ্ঠান ডেফিনেটলি আছে, কারণ ড্রাইভার সব যে বিআরটিসি থেকে হচ্ছে তা না। তা আমি নিজেও প্রশিক্ষণ দেই, প্লাস আমার ইনস্ট্রাক্টর আছে, তারাও আমার এখানে প্রশিক্ষণ দেয়। আমি কখনো ড্রাইভিং পেশা হিসাবে চাকরি করি নাই, আমি প্রথম থেকেই ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করতেছি। ইনস্ট্রাক্টর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে হেভি লাইসেন্স থাকতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে এসএসসি পাস হতে হবে। আমি ইনস্ট্রাক্টর হিসেবে প্রায় 8-9 বছর যাবৎ কাজ করছি। কেউ যদি হালকা লাইসেন্স থাকে সেই ইনস্ট্রাক্টর আবেদনই করতে পারবে না। আমি শুধু লাইট ভেহিকেল যেগুলি এগুলি শিখছি এবং এইগুলি আমি চালাইছি। ট্রেনিং স্কুলকে যারা ট্রেনিং দিচ্ছে আমরা মনে করি তাদেরও কিছু ট্রেনিং দরকার। ড্রাইভিং ইনস্টিটিউটগুলি এখন যেই পর্যায়ে আছে মানসম্মত না, বরঞ্চ ভুল শেখাচ্ছে। আমি ছোটোবেলাতে টেম্পুতে হেল্পার করে গাড়ি চালানো শিখছি, পরটার আগে হেল্পারই করলাম, আমি দুলাবার সাথে এটা হেল্পার করা 2-3 বছর হেল্পার করার পর আমি গাড়ি চালানো শিখছি। 1-2 হাত আগ পিস করতাম, 2-3 হাত আগ পিস করতাম, এই করতে 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 আমরা আপনি মনে করেন যে আস্তে আস্তে চালানো শিখলাম। হেল্পারি করতে করতে তারা ড্রাইভিংটা শিখে, তো তারা অনেক শিক্ষা থেকে বঞ্চিত। যেমন রাস্তার নিয়মকানুন সম্পর্কে তাদের সাধারণত কোনো ধারণাই নেই। টেকনিক্যাল শিখে আসলো 3 মাস,
আর আমি 3 বছর 4 বছর হেল্পারি করছি, আমার অভিজ্ঞতা আর ওই ছেলের অভিজ্ঞতা কি এক হবে? কোথায় জেব্রা ক্রসিং, কোথাও ওভারটেকিং নিষেধ, স্পিড ব্রেকারে কিভাবে রাস্তাটা পার হইতে হবে, এটা সম্বন্ধে তাদের আইডিয়া নাই। যারা আপনার হেল্পারি করে গাড়ি চালানো শিখছে আর সব অভিজ্ঞতা আছে তাদের, গাড়ির সম্বন্ধে, রোড সম্বন্ধে, আইন সম্বন্ধে, কীভাবে গাড়ি চালাতে হবে, কী নিয়ম কিরম সব তারা জানে। কোন জায়গাটা বাঁকা আছে, কোন জায়গাটা কি আছে, এই জিনিসগুলো জানতে হলে ড্রাইভিং স্কুলের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। সাধারণত একটা প্রাইভেট চালানো শিখছে, দেখুন একটু চালাতে পারতেছে, তাকে নিয়ে গেছে রোডে, এখন সেই হাইওয়ে রোডের সম্বন্ধে কি বুঝবে? সে শহরে জামের ভিতরে চালাতে পারে। ওস্তাদ সাগরেদের ভিত্তিতে যে ট্রেনিং, সেটি প্রপার ট্রেনিং নয়। যে তাকে তো রিয়েল ওয়ার্ল্ডে নিয়েই তো দেখলো না সে গাড়ি চালাতে পারে কি পারে না, তাহলে আমি তো বলবো ওস্তাদের কাছ থেকে শিখছে যেটা ওটা আরও ভালো। ট্রেনিং ইনস্টিটিউটে বহু ড্রাইভার ট্রেনিং দিয়ে আইসা আমাদের সমস্ত ওস্তাদের সাথে গাড়িতে হেল্পারি করে কন্ট্রাক্টারে কিন্তু পরে আবার তার ড্রাইভার হয়েছে। ছোটোবেলাতে কাজ শিখেছি উস্তাদের কাছে, তখন তো আপনার সরকারি করে ট্রেনিং পাইনি বা পাইনি, শুধু উস্তাদের ডাই পাইছি। তাই এরকম সরকার যখন করছে ট্রেনিং সরকার দিক। এদেরকে আরও ভালো ড্রাইভ শিখাতে হলে কি করতে হবে? এদেরকে আইনগত ব্যবস্থা কিভাবে শিখাইতে হবে? আমাদের বাংলাদেশে কোনো সরকারই এটা করে না। আমাদের বাংলাদেশের সরকার করে কি আইন, ড্রাইভারের ফাঁসি দাও, অ্যাক্সিডেন্ট করলে জেল দাও। অ্যাক্সিডেন্ট করে আমি বাঁচবো এইটার গ্যারান্টি কি আছে? এটারও কোনো গ্যারান্টি নেই। মিশুক মনির তারেক মাসুদের অ্যাক্সিডেন্টে সেই মাইক্রোবাসের ড্রাইভারও মারা গেছে। যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি কি করবে, কৃষি চলবে, আমার উপরই নির্ভর। আমরা যে অবস্থা পঙ্গু হয়ে যাই, রাস্তায় পড়ে থাকি, কেউ দেখে না আমাদেরকে। তখন ওই পাগড়িয়া একটা জায়গা ছিল, ওইখানে একটা নদীর হদ্দির টানা ব্রিজ ছিল। তখন ব্রিজটা আপনার সিঙ্গেল ব্রিজ, ডবল ব্রিজ না। একটা গাড়ি যাইতে হলে আরেকটা গাড়ি আইতে হলে ব্রেক করতে হবে একটা গাড়ি। তখন ওই দূরের থেকে আমি যখন ব্রেকে ফাড়া দিয়ে দেখলাম যে আমার ব্রেক প্যাটেল পুরাটা ডাবি গেল। এখন আমার ব্রিজ কাছে আয়া পড়লো। আমার এখন উপায় কি? এখন তো ব্রিজের নিচে আমার গাড়ি ফালে দিতে হবে, এছাড়া আর আমার কোনো উপায় নেই। তখন আমি বাধ্যগতিকে চিন্তা করলাম যে আমার যাত্রীগুলো বাঁচাইতে হবে, গাড়ি ফালানো যাবে না। তখন আমি গাড়ি ব্রিজের সাথে মারলাম। সামনের আমার গাড়ির অ্যাঙ্গেলগুলো আসি আমার এই পায়ের আঘাত করলো। হ্যাঁ, আমার এই পায়েটা আঘাত করলো, আমার পাটা ফাঁসটা ভাঙা হলো। মেডিকেল থেকে আমার লাডি লইয়া যখন আমি বাইরে এলাম, লাডি লইয়া তখন নেতারা আমার একটা কাউন্টারের চাকরি দিছে। তখন ওইখানে আমি 2200 টাকা পাই। আমি না থাকলে তো আমার পোলা বাহিনীতে কোনো নির্ণয় থাকতো না, কোথায় যেত কই থাকতো। তারপরে মনে করেন পা ভেঙে গেছে, লাডি লইয়া হাঁটি, তারপরে মনে করেন অন্তত ভিক্ষা করিয়া নিয়ে এলো তো পোলা বাহিনীগুলো লইয়া খাই বাঁচতে পারবো। চালকেরা শুধু 3টা ওভারের সাথে জড়িত। একটা হলো ওভারটেকিং, একটা হলো ওভারলোড, একটা হলো ওভার স্পিড। ড্রাইভার জোরে চালায়, ড্রাইভার বেপরোয়া গতিতে চালায়, ড্রাইভার বেপরোয়াভাবে ওভারটেক করে। তো কেন করে, কেনর তো উত্তরটা আমরা খুঁজি না। ধরুন চিটাংতে আসছি, পয়সা পাবো এই কয় টাকা আমি পাবো, এই কয় টাকা আমার এই একদিনের ভিতরে পৌঁছাইতে হবে 16 টাকায়, তাহলে সেভাবে আমার আসতে হবে। চাপ দেয় ম্যানেজার, চাপ দেয় যে আপনার গাড়ি কেন দেরি হইলো, আপনার টিপ আছে এখন দেখা গেলো উনি টিপ ধরতে পারেন না রাস্তায় যানজটের জন্য, তখন ওনার সেন্স নষ্ট হয়ে যায়। ড্রাইভাররা ট্রিপের উপরে পয়সা পায়। আমি যত টিপ খাটতে পারবো তত পয়সা পাবো। আবার ওই ট্রিপ ধরবো, এমন স্পিডে চালায়। একজন ড্রাইভার সে 24 ঘন্টা গাড়ি চালায়। এটা 24 ঘন্টা করে আমরা কাজ। আমাদের দেশের মালিকরা 2টা ড্রাইভারের বেতন দেওয়ার জন্য যাতে দিতে না হয় একটা চালকের দিয়ে গাড়ি চালাতে চায়। মালিক আমাদের 15 ঘন্টা 20 ঘন্টা খাড়াই যাচ্ছেন, অবশ্যই আমাদের শরীর যখন জিম ধরে যায়, ঠিক আছে, আত্মক্লান্ত হয়ে যায়, শরীর ক্লান্ত, খাওয়া দাওয়া করি, ওর ভিতরে চোখে ঘুমাইসা পড়ে। ট্রাক ড্রাইভার
সারা রাত্র গাড়ি চালাই এসে আজান দিছে, রাত হয়ে গেছে গা, রাস্তার মাঝখানে ঘুমায় পড়ছে। আমি ওই দিক থেকে সতর্ক হয়ে আইতেছি, আমার বাই সাইডে পুষ্কুনি, ওই ট্রাক করছে কি সোজাসুজি আমার ধরে দিছে, আমি কোথায় যাব? সুতরাং এইগুলোকে অ্যাড্রেস করতে হলে শুধুমাত্র যে ড্রাইভার বিহেভিয়ারকে কারেক্ট করতে হবে তা না। নিয়োগপত্র পেলে আমি হাউস রেন্ট পাবো, মেডিকেল অ্যালাউন্স পাবো, কনভেন্স পাবো, তারপরে আমি মহার্ঘ ভাতা পাবো, দেশে 2বার বোনাস আমি পাবো। আমার নিয়োগপত্র নিয়ে মালিক তো দেবে না। একটু অন্যায় পেলেন আমি দিল পাবলিক চাকরি গাড়ি চালানোর জন্য আসছে, দেখুন তারপরের দিন তার চাকরি নাই। সে এই যে চাকরি নেই, এই টেনশন তো কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ে। সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের বাৎসরিক ক্ষতি প্রায় 10,000 কোটি টাকা। আমি সৌদি আরবে গিয়েছিলাম ড্রাইভিং বিষয়। 2 দিন পরে আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়, ওখানে মাত্র 75 রিয়াল আমার খরচ হয়েছিল। এতদিন 2 নাম্বার লাইসেন্সে চালাইছি, এখন ফিরে আবার লাইসেন্স করার জন্য দিয়েছি, কোরিয়া পরীক্ষা দিয়েছি। জানুয়ারি মাসে থেকে আমি লাইসেন্স, এই পর্যন্ত আমার 1 বছর হয়ে গেল প্রায়, এখন আমি লাইসেন্স পাইলাম। টোটাল টাকা দিয়ে আমার 7-8 হাজার টাকা আসা যাওয়া। তাহলে আমরা আর কয়দিন আসবো? গরিব মানুষ, আমাদের কাজ করে খাইতে হবে না? না, আমার লাইসেন্স না পালেও কিছু যায় আসে না, আমার মাথায় জ্বালা বেড়ে গেছে, অত ঘুরে আর হবে না, বাদ দেবো এই কাম। আমাদের লাইসেন্স পাওয়ার যে দীর্ঘসূত্রিতা, এটা একটা বড় কারণ, সে কারণে তারা ভুয়া লাইসেন্স করে। তখন ইন্টারভিউ দিলাম কয়েকবার, কয়েক জায়গায় গিয়ে ঢাকা বিআইটিতে দিলাম, মুন্সিগঞ্জ দিলাম। আমরা অনেক ঘুষ ছাড়া লাইসেন্স দিয়েছেন আমাদেরকে, তো দেয় না, তো আমরা ঘুষ দিয়ে লাইসেন্স করবো না। লাইসেন্সটা আমি করছি মিরপুর বিআইটি থেকে, ঠিক আছে, 600 দালালের মাধ্যমে। আর আমাদের মারোটা মনে করেন যে 100-এর মধ্যে 80% লোকেরই লাইসেন্স নাই, সব 2 নম্বর লাইসেন্সই। বাইরের দালালের কাছে লাইসেন্স দিয়া টাকা দিতেছি অরিজিনাল লাইসেন্সের, আসতেছে ডুপ্লিকেট লাইসেন্স। এখন রাস্তায় গাড়ি চলে দেখা ড্রাইভার সাহেব লাইসেন্স দেন, এই লাইসেন্স জাল তো ভাই আমরা করি নাকি? জাল তো করছে নিউজপেপারে, বিকুল নিউজপেপারে করছে, বিআরটিতে করছে। এই মেশিনটা কি আমরা বসাইছি? আগে হয়তো হতো, বাইরে থেকে হতো বা যে কোনোভাবে হতো। পরীক্ষা ছাড়া কোনো লাইসেন্স কোনো ড্রাইভারকে দেওয়া হবে না, এ ধরনের কোনো চেষ্টা বা উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে কিছু লাইসেন্স অলরেডি তারা দিছে, কয়েক হাজার লাইসেন্স দিছে। ট্রান্সপোর্ট শ্রমিক মালিক ঐক্য পরিষদের কর্তৃপক্ষের স্বাক্ষরের ভিত্তিতে এই ধরনের ব্যক্তিদেরকে লাইসেন্স দিতে বাধ্য হবে বিআরটি, এই কথাটা চলে এসছে, যেটা নিয়ে আসলে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। দেখা গেছে ওটা আসলে সত্যিকারই ঘটেছে। কিন্তু বৈধ লাইসেন্স যারা পাচ্ছে তারাও সঠিক ট্রেনিং নিয়ে পাচ্ছে কি না, এটাও বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। আমরা সবসময় বলতেছি যে অবৈধভাবে যেন লাইসেন্স না দেওয়া হয়, পরীক্ষা দিয়ে যেন নেওয়া হয়। আরে পরীক্ষা যেটা না, এটাও তো অবৈধ। কেন আমি বলতেছি, আপনাকে র্যাম টেস্ট করালো আর জিগজ্যাগ করালো, এটা তো কন্ট্রোল এনভায়রনমেন্ট। ওই লোককে অন্তত 35 মিনিট মেইন রাস্তায় চালিয়ে কিভাবে চালালো ওটা দেখে রেজিস্ট্রেশন দেওয়ার কথা। ড্রাইভার আমরা আছি হিন্দু গাড়ি, আমাদের ইন্টারভিউ রোডের মধ্যে কে রাফ চালায়, কে ফলনা চালায়, কি চালায়, ধরা পড়ে যাবে গা। ওই বিআরটিতে জায়গা হইলো 40 ফিট, 40 ফিটের বড় গাড়ি কি করবে সে? তার মানে বিআরটি এখন যেইভাবে লাইসেন্স দেয়, বৈধ লাইসেন্স দেয়, সেটাও কিন্তু সঠিক না। সরকার এমনভাবে নেক যে আমাদেরকে আমরা পরিপূর্ণভাবে একটা অরিজিনাল লাইসেন্স পাই। আগ্নেয়াস্ত্র আর্মস একজনকে দিয়ে দেওয়া হচ্ছে উইদাউট লাইসেন্স, তাহলে সে না বুঝলে এটা দিয়ে অনেক ক্ষতি করতে পারে সমাজের। ঠিক একইভাবে দেখেন, এই ভেহিকেল দিয়েও কিন্তু আমাদের একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। আমাকে বললো, আম্মা আমি যাচ্ছি। সেই যাওয়া যে শেষ যাওয়া, আমি কল্পনাও করতে পারিনি। তারপরে কিন্তু আমি ওকে আর দেখিনি, আমি ওকে লাশ অবস্থাও দেখিনি, আমি ও কবরেও আমি কখনো যাইনি। এখনো আমার বিশ্বাস হয় না আমার ছেলে আমার কাছে নাই। এখনো আমি বিশ্বাস করি আমার ছেলে একদিন না একদিন আমার কাছে আসবে। আমি মনে করি যে আমার কাছে আসছে না কেন, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। তার কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আলমারিটা খুললেই ভুর ভুর করে তার গায়ের গন্ধ আসে। আমি তাকে অনুভব করি, কিন্তু আমি তাকে দৃশ্যে দেখতে পাই না। জীবন আর মৃত্যু মাঝখানে দাঁড়িয়ে ওর সাথে যোগসূত্র করতে চাচ্ছি।
বাংলাদেশে রেজিস্ট্রিকৃত প্রতি 10,000 গাড়িতে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার 60 জন, যেখানে ভারতে 25 জন, পাকিস্তানে 19 জন, যুক্তরাজ্যে 1.4 জন এবং জাপানে 1.7 জন। গাড়ির ব্রেক ফেল, গাড়ির টায়ার ছুটে যাওয়া, চাকা বাস্ট হয়ে যাওয়া, ইঞ্জিনের ত্রুটি, এই সমস্ত কারণেও সড়ক দুর্ঘটনা ঘটে। ফিটনেসহীন গাড়ি চলতেছে, ব্রেক চাপতেছে, গাড়ি থামতেছে না, তখন ব্রেক ফেল করার পরে একটা ব্যানের উপরে চলে যায়, ব্যানের উপরে মানুষ থাকে, লোকজন থাকে, মারা যায়। তাই তো আমাদের না। আসলে ফিটনেস লাইসেন্স বিআরটিএ যেভাবে দিচ্ছে এটাতে তো প্রশ্ন উঠেই আসছে, পত্রপত্রিকা তো আসছে। 41 জন ইন্সপেক্টর দিয়ে 15 লক্ষ গাড়ির ফিটনেস দেওয়ার একটা পরিকল্পনা তারা হাতে নিছে। তা আমরা বুঝেই নিতে পারি কোনো গাড়ি সঠিকভাবে দেখে ফিটনেস পাচ্ছে না, এটা পাওয়ার প্রশ্নই আসে না। প্রায় 83টা আইটেম দেখে একটা গাড়ির ফিটনেস দেওয়ার কথা ছিল, সেটা একজনের পক্ষে দেখা সম্ভব না। ইঞ্জিন হেলদি কিনা মেশিন বলে দিবে, এটা সাবজেক্টিভ না। এগুলি এখন দেখে দেখে বলে। কোথাও যদি দেখে দেখে বলে তাহলে বুঝবেন সিস্টেমটা হলো গিয়ে দুর্নীতিপরায়ণ। সরকার অলরেডি 8টা ইনস্ট্রুমেন্টেড ভেহিকেল ইন্সপেকশন সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে করে ফেলছে 2003-এ, এখন পর্যন্ত উদ্বোধন করতে পারে নাই। যন্ত্রের সাহায্যে করার জন্য 1994 সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়, কিন্তু প্রকল্পের যন্ত্রপাতি ঠিকমতো বুঝিয়ে না দিয়ে যে কোম্পানিগুলো স্থাপন করে তারা চলে যায়। আমরা এখন এগুলোকে আমাদের অর্থায়নে চালু করার চেষ্টা করছি। সরকারের এই সিদ্ধান্ত নিতে 2 বছর লাগবে, নিল, তারপর চালুই করতে দিবে না। দায়িত্বটা আমি যদি নিজের হাতে রাখি তাহলে আমার কিছু এক্সট্রা ইনকাম হবে, সেই কারণে ছাড়ছে না। তাহলে ফিটনেস গাড়ি না দেখে দেওয়ার মতোই পরিবেশ আছে, কারণ আনলেও সেই 41 জন এই 15 লক্ষ গাড়ি দেখতে পারবে না। ওখানে প্রচুর দুর্নীতি হয়েছে, আপনারা পত্রিকায় দেখেছেন যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আরেকটি দুর্নীতি বিআরটিএতে হতো, যেটি পত্রপত্রিকায় এসেছে, এটি হচ্ছে গেটিস দালালদের মাধ্যমে। ভিতরে পরে টাকা দিয়া আসে পরে আর ভিতর দিয়ে নিয়ে যায়। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো লোকজন এখানে নেই, এখানে এখনো দুর্নীতি চলছে বিআরটিএতে। ফিটনেস সার্টিফিকেট যাদের দেওয়ার কথা তাদের বহু লোকের কোটিপতি হওয়ার কাহিনী আমরা জানি। তাদের প্রত্যেকের কোটিপতি হওয়ার কারণে বহু লোকের জীবন গেছে এখানে। আর বাপ যে মারা যায় সে সময় 6 মাসের গর্ভ থুয়ে মারা গেছে। রিক্সা বাইতে গেছে, হেনু অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে। মারা যাওয়ার পর দেশের বাড়ি কিছুদিন রইলাম, এখনো ভাইও দেখে না, শ্বশুর শাশুড়িও দেখে না, এখনো মানুষের উষ্টা খাই, লাথি খাই, খাইয়া টাইয়া খাইরা। পরে অনেক চিন্তা ভাবনা কইরা আমি 2 মাসের বাচ্চা নিয়ে ঢাকা শহর চলে আসছি। আমি অনেক কষ্টে ঢাকা শহর কইরা আছি, পারলে খাই, না পারলে না খাইয়া গরুর মধ্যে শুয়ে থাকি। 3 দিন উপাস আমি গরুর মধ্যে শুয়ে থাকি, অনেক কর্ম নাই, বিনিময় এখন আমি কি খাই। আর বাপ যদি বাচ্চা থাকতো তাহলে কি আর আমার কপালে এতটুকু নইরবান হইতো। বাংলাদেশে এক সরকার আছে, সরকারও আমার দিকে তাহাইয়া দেখে নাই। আমি কোনো সরকারের আমি ভোট দিব না, কি এনেকে দিব না। আমি যখন এত বড় বিপদ পড়া আমি কোনো সময়ই পাই নাই, সহযোগিতা পাই নাই, তাহলে আমি এই দেশের কোনো নাগরিক না। আমি খাইয়া পারি, না খাইয়া পারি, মাইয়া নই আমি জীবিত। যতদিন আমি থাকতে পারি অতদিন থাকবো, আর যে জীবিত আমি না থাকতে পারি, রুট ঘাট আমি না চলতে পারি, এসব দরকার পড়ে আমি গাড়ির তলে ঘুরে মরে যাবো। গত শতাব্দীতে বিশ্বে প্রায় 3 কোটি মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।
এই রাস্তাঘাটগুলো সংস্কার করে না আমাদের দেশের সরকার, সংস্কার করে না বিদায় দুর্ঘটনা। যেমন একটা রোডের টেন্ডার হবে, টেন্ডার হওয়ার আগে বাজেট হয়, বাজেট হওয়ার আগে টাকা ভাগ করে নিয়ে আসা হয়, কি ইঞ্জিনিয়ার তলের থাকে, যাইয়া টাকা নিয়ে এসে খাওয়া হয়ে যায়। তো রোডের কাজ কীভাবে করবে, রোডের অবস্থা ভালো থাকবে কীভাবে? মহাসড়কের করুণ দশা ও দুর্ঘটনায়, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। আপনি স্বপ্ন দেখিয়েছিলেন 4 লেন হবে, স্মুথ রাস্তা হবে, আজকে এমন স্মুথ আপনি করেছেন সমস্ত গাড়িগুলা মাননীয় স্পিকার আজকে বন্ধ। আমাদের বর্তমান মন্ত্রীর ব্যাপারে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, আগের ভারতের যোগাযোগ মন্ত্রী ছিলেন তার ব্যাপারেও ব্যাপক অভিযোগ ছিল। প্রতি বছর বিশ্বে প্রায় 1,40,00,000 মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়। ন্যাশনাল হাইওয়ে এবং রিজিওনাল হাইওয়েতে সবচেয়ে বেশি সংখ্যক দুর্ঘটনা ঘটে থাকে। 50% of accidents actually take place on very small portion of road network. 1,80,000 কিলোমিটার রাস্তার মধ্যে 222টা বিপজ্জনক বাগ আছে। আর আপনি দেখবেন অনেক রোডের মধ্যে এমন বাগ দিছে যে ডাইনে নিয়ে আবার বামে টান। আমাদের দেশে অনেকেই হাসতে হাসতে বলে রোড করার সময় ইঞ্জিনিয়ার নাকি সাপ ছেড়ে দিছিল, সাপ যেভাবে যেভাবে ঘুরছে সেইভাবে রাস্তা তৈরি হয়েছে। যে অতীত এখানে বহু দুর্ঘটনা হয় শুধু টার্নিংয়ের কারণে। ইনার ব্যান্ডে বেশ কিছু গাছপালা আছে, সেই গাছপালা থাকলে যখন গাড়ি টার্ন করে তখন অপর প্রান্ত থেকে আসা যে ভেহিকেল থাকে সেগুলোকে সে লক্ষ্য করতে পারে না। এখানে অ্যাক্সিডেন্ট যেহেতু বেশি হচ্ছে, এটি হচ্ছে ব্ল্যাক স্পট। ঢাকা আরিচা হাইওয়ে ওই রোডে বেশ কিছু ব্ল্যাক স্পট আইডেন্টিফাইড আছে, এবং ব্ল্যাক স্পটগুলোর নেচার যদি আমি বলি, একটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় শার্প বেন্ড। কোনো জায়গায় যদি বারবার দুর্ঘটনা ঘটে, এটা ডেফিনেটলি দৈব না, মানুষের কোনো ভুলে এটা হচ্ছে। আমি যদি মনে করি যে এটা দুর্ঘটনা প্রবণ এরিয়া, আই শুড রেসপন্ড অ্যাকর্ডিংলি, এবং ওই জায়গায় যে কাউন্টার মেজার্স দরকার সেগুলো আমি নিব। বাট আনলিমিটেড টাইমের জন্য শুধু একটা সাইনবোর্ড দিয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা আমি এটা দিয়ে রাখবো আর আমি কোনো ধরনের অ্যাক্টিভিটি ওইখানে গ্রহণ করব না, এটা সম্পূর্ণ একটা অপরাধমূলক। আমি মনে করি যে এটা ডেথ ট্র্যাপ ঘোষণা দেওয়া এবং মানুষকে ইনভাইট করা যে ইউ কাম হিয়ার অ্যান্ড ডাই, এটা রেসপন্ড করার দায়িত্ব কিন্তু রোড এজেন্সির। তো এটা কিন্তু সরকার দেখতেছে, মিশুক মনির, তারেক মাসুদ যেভাবে হইলো ওই মোড়টাই কিন্তু। আসলে এই রাস্তা অনেক আগে থেকে আমার মানে ভয় ছিল, এই আরিচা রাস্তায়। আমাদের কয়েক সপ্তাহ আগেও একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের পরে আবার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে 1 মাসের মধ্যে। ওখানে প্রায় হয়, ব্যাকে টেনে নিয়ে যাচ্ছে বাসটা আমাদেরকে এইভাবে, কিন্তু পুরা গাড়ি পুরা রুফটা মানে ওইভাবে ছিঁড়ে নিয়ে গেলো আর কি, সাথে করে 10 সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটা ঘুরলো। দেখা যায় ওই মানুষ আমাদের সামনে কথা বলছে, হাসাহাসি করছে, না সব কিছু, তারপরে 10-15 সেকেন্ডের মধ্যে নাই। এটা মেনে নেওয়ার আসলে আমাদের মানে মানসিকভাবে মানে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। একটা অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা কিন্তু থেমে থাকে না, অ্যাক্সিডেন্টের সাথে এই স্মৃতিটা ভাসতে থাকে মাথার মধ্যে, মানে চোখের সামনে, এটা সারা জীবন থাকে, মানে কম বেশি থাকে আর কি। তো এইগুলো আমি আগে বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি।
অনুমান করা হয় যে 2020 সাল নাগাদ সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর হার স্বল্প আয়ের দেশগুলোতে 85 থেকে 90% বৃদ্ধি পাবে এবং উন্নত দেশগুলোতে এ হার 30% হ্রাস পাবে। সব রোডের মধ্যেই টমটম চলে, রিক্সা চলে, ভ্যান চলে, টেম্পু চলে, সবই চলে। আসলে হাইওয়ে ডেফিনেশন অনুসারে কোয়ালিফাই করে এরকম রাস্তা অলমোস্ট নাই বললেই চলে। এই যে নসিমন করিমন এদের তো ওদের পেস যেহেতু হইলো আপনার হয় না, যার জন্য এটা হলো ওভারটেক করতেই হয়। তাকে ওভারটেক করার জন্য রং সাইডে গেল, তখন মুখোমুখি সংঘর্ষ হলো, হওয়ার পর আমরা দেখতেছি এই ঘটনা দায়ীকে, কিন্তু ট্রিগার যে করলো তাকে আমরা দায়ী করছি না। সেই গাড়ির লাইসেন্স নাই, ফিটনেস নাই, চালাচ্ছে কে? গ্রামের এক কৃষকের ছেলে। মিরসরাইতে ট্রিগার করছে কে? একটা ট্রাক্টর। ওই যে রাস্তার সাইডে দিয়া দোকান দিয়া থুই দিছে, বাজার দিয়া থুই দিছে, গাড়ি চালাই যাইতেছি, হরেন বাজাইতেছি, শর্ত আছে না। বড় বড় অফিসার যাইতেছে কেন? তারা কি দেখে না এইগুলি চোখে? এইগুলি ডিসিশন নিতে পারে না। হাইওয়েতে এই নচিমন করিমন চলবে না, চলতে আমরা দিব না। আমি প্রোঅ্যাক্টিভ না হয়ে দিলাম না ফ্যাসিলিটি, পুলিশকে বললাম হাটবাজার সরাও, নসিমন সরাও, কোথায় সরবে ওরা? রাস্তায় নছিমন করিমন চলাচল বন্ধ করার ব্যাপারে আমরা বহুগুলো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখনো পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। বাজারে তো দরকার আছে, আমি জায়গা দেই নাই দেখে অথবা নিয়ন্ত্রণ করি নাই দেখে সে কিন্তু রাস্তার মধ্যে চলে আসছে। এই বাজারের জন্য একটা জায়গা দাও, বাজারে যে গাড়িগুলি আসবে তো লোকাল, তাহলে সার্ভিস রোড দাও। সার্ভিস রোড অর্থ হচ্ছে যে হাইওয়েটা আমি নির্মাণ করলাম তার সমান্তরালে আবার কতগুলো রোড নির্মাণ করব, যেগুলো দিয়ে লোকাল এরিয়ার নিডগুলোকে তারা সার্ভ করবে, তারা মূল রাস্তায় আসবে না। আমাদের বেশিরভাগ হাইওয়ে হচ্ছে 2 লেন 2 ওয়ে। এই 2 লেনের রাস্তা অনিরাপদ এবং ক্যাপাসিটি কম, কিন্তু মুখোমুখি দুর্ঘটনা হতে হলে ওভারটেকিং লাগবে। ওভারটেকিং হলে যেতে হবে হলো রং সাইডে। রং সাইডে কখন যায়? ডিভাইডার না থাকলে। তাহলে ডিভাইডার দিতে গেলে 4 লেন করতে হয়, 1 লেনে আবার ডিভাইডার করা যাবে না। 13.2% অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মুখোমুখি সংঘর্ষ। এবং আমরা যদি ন্যাশনাল হাইওয়েগুলোকে 4 লেন ডিভাইডেড হাইওয়ে হিসেবে গড়ে তুলি, তাহলে আমরা এই মুখোমুখি সংঘর্ষ সম্পূর্ণ পরিহার করতে পারি। সব সাইড ফ্রিকশনকে যদি আমি ওই জায়গায় কম্পার্টমেন্টালাইজ করে ফেলতে পারি, আর মাঝখানে যে 2 লেন ছিল ওই 2 লেনই এখনও রাখি, তাহলে 3 গুণ ক্যাপাসিটি পাবো, 3 গুণ নিরাপদ হবে। হয়তো আগামী সমন্বয় সভায় আমরা বলতে পারি যে এটা করা উচিত। যে রাস্তা ব্যবহারকারী যারা, তারা হয়তো আইনটা সেভাবে জানে না, কিংবা জানলেও আইন ম্যাক্সিমাম মানতে চায় না। মারা যাচ্ছে, তার মধ্যে 58% হচ্ছে পথচারী। ফুটার ব্রিজগুলো আমরা ব্যবহার করতে চাই না, আমরা সহজে চাই রাস্তা পার হয়ে যেতে। একটু সতর্ক হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। মানুষ মারা যাচ্ছে, এটা সরকারের কোনো হেডেক না, বা আমরা যারা সাধারণ জনগণ তাদেরও কোনো হেডেক না। এই সচেতনতা আমাদের নাই। আপনার সাথে ফুটপাথ দিচ্ছে, আপনার ফুটপাথ ব্যবহার করেন না কেন? আপনার ফুটপাথ দিচ্ছেন দোকান বসাইয়া, আপনার রাস্তা দিয়ে হাঁটবেন, কিন্তু অবশ্যই আপনার গাড়ি তুলে পরে মরবেন। এটা তাই কি গাড়ির ড্রাইভার? তারা ঘাতক যারা স্পিড ব্রেকারগুলি দিছে, যে স্পিড ব্রেকার দিতেছে গাড়ির বডি স্ক্রু ছুঁড়ে পড়ে থাকে, পুশ রড টায়ার যেটা বলা, যেটা স্ট্রাইংয়ের উপরে থাকে, শক্তি থাকে, এটা না ঢিলে হয়ে যায়, ঢিলে হয়ে গেলে তখন একটা দুর্ঘটনা ঘটে, তখন বলে যে ড্রাইভার ঘাতক। ওটা কি ড্রাইভার ঘাতক না ওই ইঞ্জিনিয়ার ঘাতক? আচ্ছা না, হাইওয়েতে স্পিড ব্রেকার দেয় না, দিলে দুর্ঘটনা কমানোর জন্য দিলাম, ও নিজে একটা দুর্ঘটনার কারণ হয়ে যায়। পৃথিবীর কোথাও হাইওয়েতে দেয় না। স্পিড ব্রেকারটা উঠে ডাকাতি করে ছেলেরা। হাইওয়ে পুলিশের মেইন দায়িত্ব হচ্ছে রাস্তার হাইওয়ের নিরাপত্তা দেওয়া, বিশেষ করে রাত্রিবেলা ডাকাতি, চুরি, ছিনতাই। হাইওয়ে পুলিশ দিয়ে যেটা আমাদের আশা, আমরা কিন্তু সেরকম পাই না। সে যদি ডাকাত চিন্তা না করে, পুলিশ অ্যাভয়েড করতে হবে, সেই জন্য দ্রুত চালায়, এই পরিস্থিতিগুলিও কিন্তু অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গাড়িটা কত স্পিডে আসছে এটা দূর থেকেই দেখা যায়, এবং তখন গাড়িটা থামাইয়ে মামলা করা যায়। কিন্তু সেই স্পিড ডিটেক্টর মেশিনের অভাব আমাদের অনেক জায়গায় নেই, আমাদের এখানেও হাই স্পিড ডিটেক্টর মেশিন নেই। ড্রাইভার লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতেছে, সেই মামলায় তার জরিমানা হয়তো 500 টাকা, সেই ড্রাইভারই তো সেই গাড়িটা নিয়েই সে আবার চলে যাচ্ছে। এটা ধর্তব্য অপরাধ নয়, ফলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, ফলে এভাবেই জেনে শুনেও দুর্ঘটনা হয়ে যাচ্ছে।
সোজা রাস্তায় স্পিড ব্রেকার, কারণটা কি? এক পুলিশ এসে আমাকে প্রতিদিন বলে, স্যার এখানে একটা স্পিড ব্রেকার দেন। দুর্ঘটনা কমার জন্য সেই স্পিড ব্রেকার চাচ্ছে না, চাচ্ছে হলো গিয়ে সে নিরাপদে চাঁদাবাজি করার জন্য। কাগজপত্র সব কমপ্লিট, গাড়ির আমার লাইসেন্স কমপ্লিট, কিন্তু তাও দাঁড় করে টাকা নিচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো উচিত, যে ট্রাফিক পুলিশ কি করতেছে আমাদের। গত ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই সড়কে 3 দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে স্পটে পৌঁছেই পুলিশ তাদের নিয়োগ করা দালালদের কাছে বিশেষ টোকেন তুলে দেয় চাঁদাবাজি করতে। গাড়ি থামানো বা কাগজপত্র পরীক্ষা করার দায়িত্ব পুলিশের থাকলেও এসব কাজ দালালরাই করে পুলিশের উপস্থিতিতে। জয়দেবপুরের টোকেন এইটা না থাকলে 200 টাকা দিতে হবে, যে সারা মাস চলতে পারবো 200 টাকার উপরে, আর এটা না নিলে তখন প্রতিদিন যখনই যাব তখনই 200 টাকা দিতে হবে। আমার ইনকাম থেকে যখন পুলিশ স্যার 200 টাকার ভাগ বসায়, আমি তখন ড্রাইভার থাকি না, একটা জন্তুর মতন হয়ে যায়। মনে হয় সামনে যাকে পাই তাকে আমি ক্র্যাশ করে ফেলি। ময়মনসিংহের বিভিন্ন রুটে দিনের আলোতে এভাবেই চলছে চাঁদাবাজি। দৈনিক বাস ট্রাক সহ প্রায় 2000 যানবাহন থেকে ট্রাফিক পুলিশ আর মালিক সমিতি নিয়মিত এই চাঁদা আদায় করছে। আপনার রাস্তা রাস্তা দেখবেন অনেকে আছে মালিকও না শ্রমিক না, বিভিন্ন নামদারি বিভিন্ন বাহিনী একটা জায়গায় চাঁদা উঠাচ্ছে, এরকম বহু আছে। এই প্রত্যেকটা টার্মিনাল হচ্ছে কোটি কোটি টাকা চাঁদার একটা জায়গা। যারা শ্রমিক নেতা আছে, মানুষ সমিতি আছে, তারা এই টাকাটা পাচ্ছে, এটা তারা ভোগ করছে এই টাকাটা একা। কিন্তু আমরা ঠিক আমাদের চাঁদা দিয়ে দিচ্ছি প্রতিদিন 50 টাকা 100 টাকা। এই যে শ্রমিক ফেডারেশন এখানে আমাদের কার্ড দিছে যে আমরা শ্রমিক, আমরা পরিচয় আমাদের শ্রমিক, কিন্তু বর্তমান নাথিং, আমরা নো শ্রমিক। শ্রমিক ভাইদের মনে রাখতে হবে যারা তাদের নেতা সাজছেন তারা শ্রমিক নন, পরিবহনের চাঁদাবাজির ফসল কুড়োতে তারা নেতা সাজেন। বাংলাদেশের অনেক জায়গায় অনেক টার্মিনালে অনেক শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয় না। নির্বাচন হয় না কেন? এটা যে সরকার ক্ষমতা আসে তাদের দলীয় লোকজন আসে নেতা হয়, তো তাদের যেহেতু জব দিতে প্রশ্ন নাই, যেহেতু ভোটের প্রশ্ন নাই, সেহেতু তারা শ্রমিকের মঙ্গল কামনা বা মঙ্গলের জন্য তার দরকার পড়ে না, কারণ ভোট তো তার লাগে না। সারা বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে প্রায় 11 লক্ষেরও বেশি মানুষ, গড়ে প্রতিদিন 3000 জন। সড়ক দুর্ঘটনা বৃদ্ধির এই হার প্রতিরোধ করা না গেলে 2020 সাল নাগাদ মৃত্যুর সংখ্যা হবে বাৎসরিক 20 লক্ষ। ছবিটা মানে এমনভাবে তোলা যে ছবিটা এখন অর্ধেক হয়ে গেছে, মানে পরিবারটা এক পাশ নাই, কেউ আর এক পাশ বেঁচে আছে। যে আমার বোনরা মারা গেল, আব্বু সেটা নিয়ে আন্দোলন করলো। 16ই জুলাই ছিল আমার বড় বোনের জন্মদিন, সেদিনও মানববন্ধন করলো আব্বু। তার কিছুদিন পরে 15-16 দিন পরে 31শে জুলাই সে নিজেও আরেকটা অ্যাক্সিডেন্টে সেও প্রাণ হারালো। সে এখন কোনো নিশ্চয়তা নেই আমরা 3 জন কতদিন বেঁচে থাকবো এই নিরাপদভাবে, কবে আমরাও অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি যে কোনো দিন। আমরা বলেছি যে আইন অত্যন্ত দুর্বল, সেই আইন সংশোধন করা অবশ্যই প্রয়োজন, কিন্তু কেন আইন পাল্টানো হচ্ছে না? আমাদের দেশে একটা আইন আছে যে বাঘ মারলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছরের জেল। আর আমি যদি একটা মানুষকে মেরে ফেলি তাহলে আমার সাজা কতটুকু? 3 বছর সর্বোচ্চ, তাও হয় না। 3 বছর সাজা হবে কখন? আমি যদি প্রমাণ করতে পারি যে 44 জন মেরে শাস্তি হচ্ছে 5 বছরের, তাহলে একটা 2টা 3টা মারলে কি হবে? আর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড করতে হবে এবং অজামিনযোগ্য অপরাধ করতে হবে, যাতে ড্রাইভাররা পালিয়ে যেতে না পারে। কেন বলে ড্রাইভারের যাবজ্জীবনের জেল হয়ে যাবো? একটা ড্রাইভার কি ইচ্ছা করে একটা লোক মারে, একটা অ্যাক্সিডেন্ট করে, দেখা যাইতে সে সামনের চাক্কা বাস্ট হয়ে গেছে গা, ব্রেক মিস হয়ে গেছে গা, তখন ড্রাইভার কি এই গাড়িটার কীভাবে নিয়ন্ত্রণ করবে? ড্রাইভার দোষ অ্যাক্সিডেন্ট হইলো না আপনার পথচারীর কারণে হলো না রাস্তার কারণে হলো না অন্য কোনো কারণ হলো, সেটা আমাদের দেশে কেউ তদন্ত করে না আর করতে চায়ও না, শুধু দোষ একটাই ড্রাইভার। দুর্ঘটনা ঘটলেই বেপরোয়া গতি, কারণ পুলিশ ড্রাইভারকে ধরা যায় যে না এর জন্য রাস্তাও দায়ী, এর জন্য ভেহিকেলগুলোও দায়ী, কিন্তু এই তথ্যগুলা এখন আমাদের যে গবেষণা হয় তার মাধ্যমে আনাটা এখনও সম্ভব হচ্ছে না। লাইসেন্সবিহীন ড্রাইভারকে গাড়িতে তুলে দিচ্ছেন, সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 180 কিলোমিটারের মধ্যে যে বাঘগুলো আছে, সে বাঘগুলো তৈরি করছে যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারকে কিন্তু জনগণ দায়ী করছে না। ঠিক মতন লাইসেন্স দেখা হয়নি কিংবা গাড়ির ফিটনেস ছিল না, বা কাজী ফিটনেস ইস্যুকারী অফিসার যে সে যেই হোক না কেন তারও শাস্তি হওয়া উচিত। সে ঠিকমতো গাড়ি চালাচ্ছে কিনা রাস্তাঘাটের উপর সেটা পুলিশের দায়িত্ব, এবং
বিআরটিও লাইসেন্স দেওয়ার সময় ঠিকমতো পূর্বশর্ত মানছে কিনা সেটাও কিন্তু তাহলে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব অথবা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্ব যদি তারা শিথিল করে রাখে পূর্বশর্তগুলো এবং ন্যূনতম নিরাপত্তা নিয়ে আমার জীবনযাপন করার জন্য যা দরকার সেটাও তো অবশ্যই রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। তাহলে এত বিশৃঙ্খলা যদি থাকে তাহলে আমরা কখনোই কিন্তু নিরাপদ সড়ক যেতে পারি না, পাবও না কোনো দিন। এই পরিবহন চাহিদাটা যদি আমি এই তিনটা মোড দিয়ে সুসমন্বিতভাবে নিতে পারি তাহলে কোনো একটা ব্যবস্থার উপরে কিন্তু অতিরিক্ত চাপ পড়ে না। যে স্বাধীনতার পরে ঠিক ৭২ সালে আমরা যদি পরিবহন, জনপরিবহন এবং পণ্য পরিবহন দুটোর হিসাব দেখি তাহলে দেখব যে নৌপথ, রেলপথ এবং সড়কপথ তিনটা প্রায় সমান সমান ছিল। 2010 সালের সর্বশেষ হিসাব হচ্ছে সড়ক পথে পণ্য পরিবহন হচ্ছে শতকরা ৮০% বেশি এবং জনপরিবহন হচ্ছে শতকরা প্রায় ৮৮%। সেখানে রেলওয়ে হয়ে গেছে প্রায় 4% মতো। পৃথিবীর প্রত্যেকটা দেশেই তার যোগাযোগ ব্যবস্থার কাঠামোটা যেটা তৈরি করে তারা প্রথমেই গুরুত্ব দেয় হলো রেল এবং নৌপথ, কারণ দুইটাই হলো পিওর গণপরিবহন। একই ভেসেলের মধ্যে বেশি যাত্রী পরিবহন হয়, এটাই তো গণপরিবহন। রেল যে কি করলো মানে আমারও লাগে, দুঃখ লাগে। ব্রিফ হিস্ট্রি অফ বাংলাদেশ রেলওয়ে। দেশ বাংলার জনযাত্রা পথে রেলগাড়ি দৃশ্যপটে, হাওড়া হুগলি রেলপথ ধরে জনযাত্রা টেনে ঘটে। বাংলায় প্রথম পশ্চিমবঙ্গে ট্রেনে চড়ে জনগণ, রেলগাড়ি চালু 18 শতক সন 55 সন। দর্শনা জগতী রেলপথে ট্রেন পূর্ব দেশ বাংলায়, মধ্য নভেম্বর 1862 জগতী ট্রেন পৌঁছায়। জগতী গায়ে মানব ঢল নামে মধ্য নভেম্বর দিন, হর্ষবিন বাজে রেলগাড়ি দেখে বাজে উৎসব বিন। জগতীর নাম দেশে দেশে রটে ধন্যগা জগতী গ্রাম, লন্ডন শহরে রেল ম্যাপে আঁকা জগতী স্টেশন নাম। জগতী প্রথম রেল স্টেশন জেলাভূমি কুষ্টিয়ায়, যুগ যুগ ধরে দৃশ্যপটে রবে সোনারে বাংলায়। আমার নাম মোহাম্মদ ইসমাইল হাসান, জগতের পাঁচম্যান। আমি এখন দায়িত্ব স্টেশন মাস্টার দায়িত্ব দিয়ে আমার চাকরি করাচ্ছে। 26 জন স্টাফ ছিল, 2 ব্যাচে 13 জন থাকতো, আমি একা 13 জন চাকরি একা করছি। 26 জনের মধ্যে এখন আমরা 2 জন। যে রিটায়ার হয়ে যাচ্ছে সেখানে লোক লেগছে না, মারা যাচ্ছে সেখানে লোক লেগছে না। লোক না থাকার ধরে এই লাইনটা বন্ধ হয়ে আছে, ঝোড়বাদি গেছে। আসেন এই লাইনটা দেখেন, এই রেলটা দর্শনার থেকে গোয়ালন্দ ঘাট যেত, বুঝলেন। এই রেল লাইনে মালগাড়ি রিসিভ করতাম, ভারত থেকে পাথর আসতো, পাথর আসলে এই আমাদের ভাড়া দিত 3,65,000 টাকা। আমাদের রেলের চরম লস হয়ে গেছে রেল লাইনটা বন্ধ হওয়াতে। এটা সম্পূর্ণ সরকার কেউ দেখে না, বুঝলেন, কোনো ডিপার্টমেন্টে দেখছে না। খুলনা যদি এখান থেকে বাসে যাই 170 থেকে 75 টাকা খরচ হবে এবং 3 জায়গা গাড়ি পাল্টানো লাগবে। আর ট্রেনে গেলে মোটে 70 টাকা খরচ হবে আন্তনগর ট্রেনে, লোকাল ট্রেনে 40 টাকা। ট্রেনে 10% রিস্ক আর বাসে 90% রিস্ক, যে কোনো মুহূর্তে বাস অ্যাক্সিডেন্ট করতে পারে। আমার এই বাংলাদেশে তো দেখছি আমি পাকশি ডিভিশনের ভিতরে বহু স্টেশন বন্ধ, ভালো ভালো স্টেশন বন্ধ, এবং বগিও সংকট, ইঞ্জিনের সংকট। এই স্টাফের কারণে, ইঞ্জিন বগির কারণে, লাইনের কারণে আজ ট্রেন লেট হচ্ছে। এরোপ্লেন কেনার তো বাংলাদেশে খুব জরুরি কিছু নাই, কিন্তু এরোপ্লেন কেনার জন্য কয়েকশো কোটি টাকা খরচ হবে, আর ইঞ্জিন ওই কয়েকশো কোটি টাকা দিয়ে তো শতাধিক ইঞ্জিন কেনা যায় না। রেল কোনো লস হতে পারে না, খালি মালগাড়ি চালালে আমার বহু পয়সা। রেল যে পরিমাণ তার লাইন আছে, যতগুলি সার্ভিস আছে, সবগুলি সার্ভিস যদি ঠিকমতো চলতে পারে তাহলে রেলের লোকসান হওয়ার কোনো কারণ নেই। বড় বড় কর্মকর্তারা করে খাচ্ছে, ওখান তো আমরা দেখতে না, আমরা দেখলে তো আমাদের বিপদ আছে, ওখান ধরার ক্ষমতা আমাদের নেই। তারা খাতা কলমে কাজ করছে। জেলা ছিল নাম নদিয়া, মহকুমা থানা কুষ্টিয়া, গ্রামীণ জগতে জনপদ, ইতিকথার স্মৃতি সম্পদ।
সবচাইতে সুবিধাজনক, সবচাইতে কম ব্যয়বহুল এবং সবচাইতে পরিবেশ বান্ধব যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌপথ। যেটা সড়ক পরিবহনে যে আপনি 5 টাকায় করেন সেটা আপনি নৌ সেক্টরে করতে পারবেন মাত্র 25 থেকে 30 পয়সায়। ঢাকা চিটাগাং রোডের বেহাল দশার একমাত্র কারণ ভারী ভারী কন্টেইনার বাহী গাড়িগুলি এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং যেগুলিকে খুব সহজে নৌপথে আনা যেত। নৌপথের মাধ্যমে সারা বাংলাদেশের এই কানেকশনটা হতে পারে। এই ভৌগোলিক সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশের নৌপথ স্বাধীনতার পরে বিকাশ লাভ করেনি। খুব গর্ব করে বলতাম আমাদের 24,000 কিলোমিটার নৌপথ, সেই নৌপথটা এখন আমাদের হারিয়ে গেছে, যেটা এখন সর্বশেষ তথ্য উপাত্ত বলে এটা 5,700 কিলোমিটারে শেষ পর্যন্ত এসে পৌঁছেছে। ভারতে বিভিন্ন নদীতে যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধ দেওয়ার কারণে বাংলাদেশের নদীর পানি প্রবাহের সমস্যা সৃষ্টি হয়। আর তার সাথে বাংলাদেশে অপরিকল্পিতভাবে কিংবা কোনো বাছবিচার বা প্রকৃত অনুসন্ধান না করে বেশ কিছু সেচ কিংবা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প অধীনে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই স্ট্রাকচারের কারণেও নদীর পানি প্রবাহ, অবাধ পানির প্রবাহটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যেহেতু ভাটি অঞ্চল, উপর থেকে যে পলি আসে এই পলিগুলি সরানোর জন্য যে ব্যবস্থাপনা সেটা নাই, এবং সে ব্যবস্থাপনা থাকলেও সে ব্যবস্থাপনা যখন যেটা করার দরকার সেটা করা হয়নি। না করার পরে পলি পড়ে আমার অনেকগুলি নদী বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে সেই যোগাযোগটা শেষ। যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের প্রথম শ্রেণীর যে নৌপথ সেগুলি হয়তো শূন্যের কোটায় আসবে, আমাদের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন তালতলা 100 লঞ্চ চলছে, কলাবা বান্দরা 100 লঞ্চ চলছে, আমাদের এক কারণ নাই। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশের স্বাধীনতা উত্তর প্রতিটা পরিকল্পনায় কেন জানি, যেহেতু এটা বৈদেশিক সাহায্য নির্ভর ছিল, সেটাও হতে পারে, সব ফোকাস চলে গেছিল সড়ক ব্যবস্থাপনার উপরে। এডিবির ভূমিকা যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে প্রধান, এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংকও আছে, কিন্তু এডিবি এখানে একটা লিডিং রোল আছে। এবং এডিবির মধ্যে সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র সদস্য হচ্ছে জাপান। ভারতকেও আমি জড়িত করতে চাই জাপানের চেয়ে ভারত আমাদের চেয়ে বেশি ক্ষতিকর। এখানে জাপানি কোম্পানি কিংবা ভারতীয় কোম্পানির গাড়ি ব্যবসা কিভাবে বাড়বে, তার জন্য রাস্তাঘাট কিভাবে তৈরি হবে, তার জন্য ব্রিজ কিভাবে তৈরি হবে, এই যে ব্রিজ, এই যে রাস্তা, এর কিন্তু একটা পলিটিক্যাল ইকোনমি আছে। আজকে যে তেল আমদানি পরিমাণ বেড়ে যাচ্ছে, তেল আমদানি পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ভর্তুকি বাড়ছে, ভর্তুকি বাড়ার কারণে রাষ্ট্র ঋণগ্রস্ত হচ্ছে, সেই ঋণ মেটাতে গিয়ে জনগণের উপর করের বোঝা বাড়ছে, আবার ভর্তুকি কমাতে গিয়ে তেলের দাম বাড়ার কারণে আবার পরিবহন ব্যয় বাড়ছে, তার ফলে আবার দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এই যে জালের মধ্যে আমরা আছি, এই জালের মধ্যে থাকার একটা অন্যতম কারণ হচ্ছে রেলওয়েকে গুরুত্ব না দিয়ে সড়ক পথকে গুরুত্ব দেওয়া। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর বিশ্বের অর্থনৈতিক ক্ষতি প্রায় 518 বিলিয়ন মার্কিন ডলার বা 36,26,000 কোটি টাকা। যে সকল রোগ এবং দুর্ঘটনায় মানুষ মারা যায় তার প্রথম 10টা কারণের মধ্যে সড়ক দুর্ঘটনার অবস্থান বর্তমানে 9ম। যদি যথাযথ প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে 2020 সাল নাগাদ সড়ক দুর্ঘটনার অবস্থান হবে 3য়। দেখা যাবে যে ম্যালেরিয়া এবং টিউবারকুলোসিস ডিজিজের চেয়েও বেশি সংখ্যক লোক মারা যাবে রোড রিলেটেড কারণে। যে কলেরা বসন্ত একসময় যেরকম মহামারী আকার ধারণ করছিল, ঠিক অ্যাক্সিডেন্টও ভবিষ্যতে এটা মহামারী আকার ধারণ করবে, কারণ এটার তো কেউ নাই, এটার জন্য প্রিভেন্টিভ নেওয়ার মতো কেউ নাই। বাংলাদেশে প্রিভেন্টিভ নেওয়ার মতো কেউ নাই। জনগণ কি করবে? জনগণ শুধু জিম্মি হয়ে আছে রাজনৈতিক নেতাদের কাছে, আর কিছু করার নেই তাদের। মন্ত্রীরা নিজেরা ব্যবসা করছে ট্রান্সপোর্টের, কি করে তুমি আশা করো এই দেশে নিরাপদ সড়ক? তো আমার মনে হয় এখন আমাদের ক্ষুব্ধ হওয়ার সময়, এটা প্রতিরোধ করবার সময়। তারেককে বা মিশুককে আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যাতে আরও ক্ষতি না হয় দেশের মানুষ, যার কারণে যেভাবে আমার ছেলেকে আমার বুক থেকে নিয়ে গেছে, এরকমভাবে এরকমভাবে যেন আর কারো মার বুক খালি না হয়।
সবাই আমরা আজ সভ্যতার সচ্ছল শিকার। হতে পারে তুমি একটা নির্জন স্ট্রিটে এক গাছের তলায় পড়ে আছো মৃত, তোমার মুখের পরে লাল পিঁপড়ে চুষে নিচ্ছে তোমার সৌন্দর্য। আর এসে গেছে রিপোর্টার ক্যামেরা ঝুলিয়ে, হয়তোবা কাল দেখা যাবে পত্রিকায় মৃত্যুর খবরে শিরোনামা, অনাসক্ত লাশ একটি পাওয়া গেছে কোনো এক স্ট্রিটে। ছবি থাকবে দক্ষ ক্যামেরার, ভাঙাচোরা কেবল একটি চোখ, নিরীহ একটি চোখ, আহত একটি চোখ, ভালোবাসা ভরা একটি চোখে দেখে বুঝতে পারবো তুমি কাল পথিমধ্যে মারা গেছো। তোমার মৃত্যুর জন্য আমি কি তখন নিজেকেই দায়ী করব নাকি সভ্যতাকে?